আমাদের আয়োজনের একদমই শেষ প্রান্তে। আয়োজনের এই পর্বে থাকছে একটি ডায়ালগ সেশন, কালেকটিভ ট্রমা অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যানথ্রোপোলজিক্যাল রিডিং অফ দ্য জুলাই আপরাইজিং। এখন আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ডায়ালগ সেশন স্পিকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোশরেকা অদিতি হক ম্যাডামকে, এবং এই সেশনটি সঞ্চালনা করার জন্য আমি ডেকে নিচ্ছি ওমর ফারুক সাজ্জাদকে। হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান अगेन। আজকে আমার মুখটা বারবার দেখতে হচ্ছে বলে অনেকে হয়তো বিরক্তি বোধ করতে পারেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সো লেটস কাম টু আওয়ার ফাইনাল ডিসকাশন অফ দ্য ডে, আমাদের আজকের লাস্ট ইয়ার ডায়ালগ সেশন। আমি যখন ইউথ অথবা নতুন জেনারেশন বলছি, জেনজি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জুলাই রেভলিউশনকে ডিনাই করে বা আলাদা করে রেখে আমরা মনে হয় না জেনজিকে কখনো বুঝতে পারবো, তাদের পালস কখনো ধরতে পারবো। একটা রেভলিউশন আসলে একটা জেনারেশনকে কিভাবে চেঞ্জ করে দেয় তার একটা কথা, ছোট একটা উদাহরণ আমি দিচ্ছিলাম এই একেবারে প্রোগ্রামের শুরুতে, যে আমি বলছিলাম যে আগে আমাদের ডিসকাশন গুলো ছিল কিছুটা অন্য ধরনের, এখন হয়ে গেছে খুব মাছ পলিটিক্যাল। জেনারেশনের একটা বলা যায় প্রত্যেকটা জেনারেশনের একটা রেভলিউশন থাকে। আই থিঙ্ক উই গট আওয়ার রেভলিউশন লাস্ট জুলাই অগস্ট মাসে, অ্যান্ড ফর দ্যাট আমরা যেটা করতে চাচ্ছিলাম সাইটক্স থেকে, সেটা হচ্ছে টু রেকগনাইজ দ্যাট and to work on that something যেটা হয়তো বা এফেক্টিভ একটা কাজ করতে পারবে আমাদের ইউথদেরকে বোঝার জন্য, ইউথদের পালসটা বোঝার জন্য, এবং একই সাথে এই জেনারেশনটাকে বোঝার জন্য। So for that reason, today's dialogue and our last session on this topic is collective trauma and resilience and anthropological reading of the July uprising. আমাদের সাথে আছেন ডক্টর মোশরেকা অদিতি হক ম্যাম। Thank you so much for joining us, ma'am. আপনাকে আমরা অনেকক্ষণ ধরে হয়তো বা একটুখানি অপেক্ষা করে রেখেছি, সেজন্য আমি অসংখ্য দুঃখিত, খুবই দুঃখিত বিষয়টার জন্য। আমি ডায়লগের আমাদের টপিক বলার আগে আমি একটুখানি ডায়লগের ভার্সনটা আমি একটুখানি বলে নিই। আমরা বেশ কিছু টপিক নিয়ে কথা বলা শুরু করবো, এন্ড দেন উই উড লাভ টু সি ইউ পিপল জয়নিং আস অলসো। অর্থাৎ বেশ কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়ে যায়, অনেক কিছু আলোচনার টপিক রয়ে যায়, সেগুলো নিয়ে যদি আমরা কথা বলতে পারি, আপনাদের মতামতটা নিতে পারি, দ্যাট উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর দিস ডিসকাশন অলসো। সো ম্যাম, কেমন আছেন আপনি? ভালো আছি সাজ্জাদ, আপনি ভালো আছেন? ম্যাম অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি আমাকে অ্যালাউ করেন আমি সবার উদ্দেশ্যে একটু কিছু বলতে চাই। ধন্যবাদ সবাইকে এবং শুভেচ্ছা। কেমন আছেন সবাই? ভালো? আজকে কিন্তু এটা খুব একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেমন আছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকে 10 অক্টোবর 2025, আজকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, আমরা জানি সেটা। এবং এই দিনটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখন এত অস্থির পৃথিবী, তাই না? ক্যাপিটালিজমের একটা চূড়ান্ত জায়গায় আমরা উপস্থিত হয়েছি, সেই জায়গা থেকে আমরা যে কথা বলতে পারছি এবং আমাকে একটু সুযোগ করে দেওয়া হয়েছে, আই এম রিয়েলি অনার্ড। থ্যাংক ইউ সাজ্জাদ। এবং আমি আরেকটু সময় নেব, সেটা হচ্ছে আমার একটা গল্প মনে পড়ছে, গল্পটা আমি বলতে চাই। সেটা হচ্ছে আজকে আমার রুমে অনেকেই বসে আছি, রাইট? আমি বসে আছি, আপনারা সবাই বসে আছেন। আমাদের এর আগে দুজন বিজ্ঞ এক্সপার্ট, আমি 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 খুব মনোযোগ দিয়ে শুনছিলাম ওনাদের কথা এবং আমি খুব ঋদ্ধ হয়েছি। আমি অনেক কিছু জানতেও পারছিলাম বা রিভিশনের সুযোগ হচ্ছিল আমার কাছে। তো একটা গল্প আমার মনে পড়ছে, এই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো গল্পটা শুরু হয়েছিল 1800 শতকের শেষ দিকে। লন্ডন, সেটার একটা সন্ধ্যেবেলা, একটা খুব শীত বৃষ্টির একটা রাত, সমস্ত মানুষ চলে গেছে মোটামুটি বাসার দিকে অফিসের কাজ শেষ করে। তো একজন সাইকিয়াট্রিস্ট, উনি তখন ওনার চেম্বারে বসে আছেন, উনিও চলে যাবেন। উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে বললেন, আর কি কোনো রোগী আছে? আমি চলে যেতে চাই, আমার একটু তাড়া আছে। তো অ্যাসিস্ট্যান্ট এসে বলল যে স্যার এখনো একজন আছে, বলে ওনাকে পরে আসতে বলো। বলে না, ওনার চেহারা এত উদ্ভ্রান্ত যে মনে হচ্ছে যে আপনার সাথে কথা বলাটা খুব জরুরি। তো বলো ঠিক আছে, পাঠাও। এক ভদ্রলোক এসছে, দেখে মনে হচ্ছে যে অলমোস্ট সুইসাইডাল, উস্কো খুস্কো চুল, হ্যাঁ উদ্ভ্রান্ত, জীবনের কাছে পরাজিত একজন মানুষ। বলছে আমাকে বাঁচান, আমার কিচ্ছু ভালো লাগে না। অনেকক্ষণ চেষ্টা করলেন ডাক্তার তার সাথে কথা বলার, এবং ডাক্তার বুঝতে পারলেন অবস্থা আসলেই খুব খারাপ। তখন ডাক্তার বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি হাসি খুশি থাকার চেষ্টা করুন, এবং এখানে অনেক নাটক আছে, থিয়েটার আছে, আপনি তাদেরকে সেখানে যান, তাদের সাথে কথা বলুন, বা আপনি দেখুন, এনজয় করুন। হয়তো জীবনের কোনো মানে খুঁজে
মানে পেলেও পেতে পারে। তো আপনি কাজ করুন, আপনি জো গ্রিমাল্ডির থিয়েটার দেখে আসুন। তো 1800 শতকের শেষের দিকে জোসেফ গ্রিমাল্ডি, সংক্ষেপে জো গ্রিমাল্ডি, যদি আমি ভুল না করে থাকি, উনি খুব বিখ্যাত থিয়েটার আর্টিস্ট ছিলেন এবং উনি এত মজার ছিলেন, ওনাকে দেখেই মানুষ এসে গড়াগড়ি খেয়ে যেত স্টেজে। তো বলছে যে আপনি জো গ্রিমাল্ডির শো দেখে আসুন, আমি ভীষণ ভাবে নিশ্চিত যে আপনি ওনাকে দেখা মাত্রই আপনার মানে খুশি হয়ে যাবে, ভালো লাগবে। পেশেন্ট অনেকক্ষণ ডাক্তারের দিকে তাকিয়ে থাকলেন এবং হেসে বললেন, কাকে কি বলছেন? আমি নিজেই জো গ্রিমাল্ডি। তো গল্পটা হচ্ছে এরকম যে আমরা আসলে সবাই বাইরে ভালো থাকি, তো দেখায় এভরিবডি সেজ আই এম ফাইন। আসলে আমরা সবাই অভিনয় করি, আমাদের সবার সমস্যা আছে। আমি আজকে এসেছি, আমার জীবনে আছে, আপনাদের সবার আছে, কিন্তু এখানে আমরা কিন্তু একটা পলিশ, একটা স্ট্রাকচার বিহেভিয়ার নিয়ে আমরা বসে আছি। দ্যাটস দ্য রিয়েলিটি। ওকে সাজ্জাদ, আমরা শুরু করতে পারি। Thank you so much, ma'am, for the story, sharing the story, and it's really effectful. আমি এটা একটুখানি যদি আলাদা করে স্টোরির সাথে অ্যাড করি, যে আমার যেটা মনে হতো যে সাফারিং ইজ ভেরি মাচ পার্সোনাল, অর্থাৎ সকল যেটা হয়েছে যে সকল মানুষের সাফারিংটাই পার্সোনাল। অর্থাৎ আমার পাশের বাসায় যদি আজকে একজন মানুষ মারা যায় না, আমি কিন্তু না খেয়ে থাকছি না, তার বাসায় কিন্তু না খেয়ে থাকছে, বা তার বাসার মতো ট্রমা বা ওই গ্রিফটা আছে। সো অন দ্যাট নোট আমি যদি আজকের আলোচনাটা শুরু করতে চাই সাফারিং এর পয়েন্টটা থেকে, যে একটা কালেকটিভ সাফারিং একটা জেনারেশনকে বা একটা জনপদকে একত্রিত করতে পারে। আমরা যখন ফিলিস্তিনের দিকে তাকাই, তখন আমরা দেখছি যে তাদের যে ট্রমাটা আছে না, এটা আসলে প্রত্যেকটা পদে পদে দেখা যাচ্ছে, তাদের প্রত্যেকটা রাস্তার মধ্যে সেটা প্রতিধ্বনিত হচ্ছে। অর্থাৎ সেখানে কোনো একটা মানুষ সিঙ্গুলার হিসেবে নেই, তার একটা কালেকটিভ মানুষ হিসেবে আছে। ঠিক তেমনই একটা রিডিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখন জুলাইটা হলো, জুলাই অ্যান্ড অগস্টের প্রেজিংটা যখন হলো, আমরা দেখছি আমরা যারা বাসার মধ্যে বসে আছি, অথবা অনেকেই হয়তো বা বের হতে পারছে না, অনেক মেয়ে থেকে শুরু করে অনেক ছেলে, অনেকেই হয়তো বা বের হতে পারছে না, অনেকেই বের হতে পারছে। সো অন দ্যাট নোট একটা কালেকটিভ সাফারিং আমাদেরকে একত্রিত করতেছিল। তো এই যে নতুন ন্যারেটিভের জন্মটা কিভাবে দেয় একটা কালেকটিভ সাফারিং মানুষের মধ্যে? থ্যাংক ইউ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে সভ্যতাগুলো এগিয়েছে কিভাবে? যুদ্ধবদ্ধতার ভেতর দিয়ে। মানুষ কিন্তু খুব মজার, তার মধ্যে আসলে একটা দ্বৈততা আছে, ইটস সেন্স অফ ডুয়ালিটি, যেটা আমার সবসময় মনে হয়েছে, তাই না? মানে বলে না যে মানুষের মধ্যে কিন্তু সুর এবং অসুর, পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু আমাদেরকে বিট করে বা আমাদেরকে রুল করে। সেই জায়গা থেকে মানুষ যেমন একা থাকে, এখানে অনেকগুলো গল্প উঠে এসেছে, একা থাকার গল্প, লোনলিনেস এর গল্প, এবং আমরা কিন্তু সেই উপন্যাসগুলো দেখতে পাই যে ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো একটা আইল্যান্ডে একজন টোটালি আইসোলেটেড, সে কিভাবে কোপ করছে নেচারের সাথে। আবার আমরা লিটল প্রিন্স এক্সুপেরির সেই উপন্যাসগুলো আপনারা হয়তো অনেকে পড়েছেন, সেখানে আমরা দেখি তো মানুষ আসলে বাঁচে কিন্তু যুদ্ধবদ্ধতায়, এটা একটা বড় ব্যাপার। তো সেই কারণে যে কোনো ধরনের যুদ্ধ হোক, সহিংসতা হোক, বা বড় ধরনের ডিজাস্টার হোক, বা ডিস্টোপিয়ান রিয়েলিটিও যদি তৈরি হয় ইন এনি কেস, তখন কিন্তু মানুষ আসলে পরস্পরের হাত ধরে সে কিন্তু বের হয়ে আসে। কারণ একলা কখনো মানুষ বাঁচতে পারে না, মানুষের স্পেস লাগে, পার্সোনাল স্পেস লাগে। এবং আপনারা দেখছেন যে এখন ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে ফেসবুক খুললেই কিন্তু দেখা যায় যে ভীষণভাবে একা থেকে সে কিভাবে জিতবে, একা থেকে সে কিভাবে ভালো থাকবে, এগুলোরও কিন্তু একটা বাজারজাত করার একটা বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং ক্রমাগত কিন্তু হচ্ছে, এবং এগুলো কিন্তু যত শৈল্পিক ভাবে, নান্দনিক ভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টা হচ্ছে। কিন্তু আমার যে পয়েন্টে আমি কথাটা বলতে চাই সেটা হচ্ছে এটাই যে কোনো মানে বড় ধরনের ঘটনা, সেটা খারাপ হোক ভালো হোক, মানুষ আসলে কালেকটিভ সেন্স থেকেই সে কিন্তু এগোবে। কারণ হচ্ছে যে সভ্যতা যখন নির্মাণ হয়, কোনো কিছু তো আসলে একা কেউ নির্মাণ করে না, এটা অণু দিয়ে সব অণুগুলো মিলে কিন্তু একটা সামষ্টিক কাঠামো তৈরি হয়। তো সেই কাঠামোর জায়গা থেকে আমরা দেখেছি যে সুখ বলুন, দুঃখ বলুন, যে কোনো ধরনের অ্যাবনর্মালিটি বা ইমব্যালেন্স যদি তৈরি হয়, সেক্ষেত্রে আসলে মানুষ একসাথে হয়। এবং জুলাইয়ের কেসটাতে আপনারা যেটা আমি খুব জোরালোভাবে বলতে চাই, কারণ আমি নিজেও ছিলাম পুরো জুলাইটা প্রথমে চট্টগ্রাম এবং ঢাকায় ভীষণভাবে রাজপথে থেকেছি, নিজের চোখে অনেক কিছু দেখেছি। এবং যখন আমার ছেলেমেয়েরা ফোন করে আমাকে বলছে যে ম্যাডাম আপনি কিছু করুন, আমার কানের পাশে গুলি লেগেছে, রক্ত ঝরছে, এটা ছিল আমার প্রথম মানে একটা শোনার কথা, যেটা দিয়ে আমি শুরু করলাম আমার নিজের ইনভলভ হওয়ার ব্যাপারটা। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই জেনারেশন, যেটাকে আমরা জেন জি বলছি,
যাদের জন্ম 2001, 2, 3 বা এই সময়ের একটা সময়, তারা যখন দেখেছেন যে একটা প্রচন্ড সাপ্রেশনের মানে বলবো যে শৈশব কিন্তু তারা দেখে এসেছে, এবং সেই জায়গা থেকে আসলে বলছি আমরা যে জুলাই রেভলিউশন, বা আমরা যদি বলি জুলাই আপরাইজিং মুভমেন্ট, হোয়াটএভার ইউ সে, সেই জায়গা থেকে বললেও ক্ষোভটা বা কি বলতে চায়, কি পেতে চায়, কেমন সমাজ দেখতে চায়, কেমন সিস্টেমে থাকতে চাই, সেটার একটা পুঞ্জীভূত বিষয় কিন্তু বহুদিন ধরে জমেছিল ভেতরে। সেটার একটা বড় ধরনের কালচারাল, পলিটিক্যাল, ভায়োলেন্ট, পিসফুল সবকিছু মিলিয়ে সেটা একটা ম্যানিফেস্টেশনই কিন্তু জুলাই আপরাইজিং। সেই জন্য আপনি যখন বৈশ্বিক উদাহরণগুলো দিচ্ছেন যে বিপদ মানুষকে একসাথে করে, ঘরে যখন আগুন লাগে তখন কিন্তু আপনারা দেখবেন যে মানুষ কিন্তু পাড়া প্রতিবেশী কেউ ডাকে, তাই না? অনেক সময় দেখা যায় যে তার সাথে তার 5 বছর 10 বছর কথা বন্ধ, কিন্তু যখন সত্যি সত্যি বিপদ হয়েছে তখন সে কিন্তু ডেকে নিয়েছে। তো সেই জায়গা থেকে আসলে বিপদ হোক, আনন্দ হোক, বেদনা হোক, মানুষের যুথবদ্ধতাই মানুষকে এগিয়ে দেবে, এবং এটাই সভ্যতার নিয়তি বলে আমি মনে করি। থ্যাংক ইউ ফর দ্যাট পয়েন্ট। আমি যদি এখানে একটা পয়েন্ট আপনি যেটা অ্যাড করেছিলেন মাঝখানে, সেটা হচ্ছে মানুষের মধ্যে যে লোনলিনেস এর কথাটা তুলেছিলেন, এর আগের সেশনেও আমরা এটা নিয়ে ভালো আলোচনা করেছি। সো আমি ওই পয়েন্টটা একটুখানি কথাটা বলতে চাই এখানে, যে দেখা যাচ্ছে মানুষ যখন একা থাকতে চায় বা মানুষকে যখন একা করে দেওয়ার জন্য আমরা একটা পুঁজিবাদী একটা ধারণা দেখতে পাচ্ছি যে ইউর অ্যালোন ইজ এনাফ, এন্ড এই ধরনের স্লোগান যখন রাইজ করতে দেখছি, তখন আমরা দেখছি এটা আসলে যেটা বিক্রি করতে চাচ্ছে সেটা হচ্ছে মানুষকে তার পাওয়ার দেখাতে যাচ্ছে, যে সে খুব ক্ষমতাবান, সে একাই অনেক কিছু করে ফেলতে পারবে। এন্ড এই পয়েন্টটা আমার কাছে মনে হয় আমরা যখন এই যে সোশ্যাল পলিটিক্যাল একটা পার্সপেক্টিভ থেকে দেখি, তখন আমরা মনে হচ্ছে মানুষের মধ্যে একটা অ্যাবসলিউট ক্ষমতার একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে, অর্থাৎ সে তার ক্ষমতাটাকে একেবারে পূর্ণ রূপে প্রকাশ করতে চায় বা দেখতে চায়। এই জিনিসটা আসলে কেন হচ্ছে? মানুষ কেন অ্যাবসলিউট ক্ষমতাটাকে তার লাইফের একটা গোল হিসেবে দেখা শুরু করলো আজকালকার যুগে এসে? প্রথম ব্যাপার হচ্ছে যে মানুষ তো আসলে আপনারা ভালো করেই জানেন, আপনারা যেহেতু সাইকোলজির স্টুডেন্ট এবং কাজ করছেন খুবই সক্রিয়ভাবে, মানুষের মানে ক্ষমতার যে তার চাওয়া বা তার যে ডিমান্ড, এটা কিন্তু তার অস্তিত্বের মধ্যেই আছে। আপনারা খেয়াল করবেন পৃথিবীতে তো অনেক ক্রিয়েচার আছে, তাই না? আমরা আশরাফুল মাখলুকাত বলি, সে হচ্ছে শ্রেষ্ঠ মাখলুকাত। তার মানে সে জানে যে সে কিন্তু বুদ্ধিতে সবাইকে পরাজিত করতে পারবে, সে অলরেডি করেও এসেছে, এটা তার জিনে দৌড়াচ্ছে, এটা আসলে কিন্তু তার ইনফরমেশন সিস্টেমে আছে। এবং মানুষই কিন্তু একমাত্র ক্রিয়েচার, আপনারা দেখবেন যে এই পুরো পৃথিবীতে যে সেখানে সমস্ত প্রাণী কিন্তু তার একটা নিয়ম মেনে চলে, মানুষ কিন্তু কোনো নিয়ম মেনে চলে না, এবং সে কিন্তু সবাইকে রুল করে বেঁচে থাকে, সবাই ঘাড়ে চেপে সিংবাদের ভূতের মতো ঘাড়ে চেপে ধরে সে কিন্তু বসে থাকে। এটা তার ভেতরে আছে, এই ক্ষমতা চর্চার ব্যাপার। আর সেইভাবে বলতে গেলে ক্ষমতা আসলে মানে মিশেল ফুকো, আমরা তাত্ত্বিক মিশেল ফুকোর কথা জানি বা আমরা পড়াইও, সেটা হচ্ছে যে পাওয়ার ডিরাইভস ফ্রম এভরিওয়্যার। মানে ক্ষমতা আসলে মানুষের অস্তিত্বের সাথে টোটালি এনগ্রেভড একটা ট্রুথ বা এনগ্রেভড রিয়েলিটি। যদি আমি সেটা বলে থাকি তাহলে ক্ষমতা ছাড়া আসলে আপনার মানুষকে আপনি দেখতে পারবেন না। তবে এখানে একটা কথা আছে যে এই যে আমাদের দুজন এক্সপার্ট বলে গেছেন যে পাওয়ার তো থাকবে, এখন পাওয়ারকে আপনি ইউজ করবেন না অ্যাবিউজ করবেন, সেটা হচ্ছে আপনাদের সিদ্ধান্ত, এবং এটা একটা মানে খুবই একটা কনসিয়াস একটা ডিসিশনের জায়গা থেকে কিন্তু এটা নির্ধারণ করা জরুরি। তো আমার মনে হয় সেই জায়গা থেকে ক্ষমতাকে বুঝতে গেলে বুঝতে হবে যে এটা আমাদের একটা ন্যাচারাল ট্রুথ অফ আওয়ার এক্সিস্টেন্স। অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমরা কোন ভাবে কোন পরিমিতিতে কত দূর অন্যকে হার্ম না করে আমরা এর ব্যবহার করবো এবং এটাকে কাজে লাগাবো। Yes, ma'am. Thank you so much for the perspective. এখানে যে আপনি যখন ক্ষমতাটা নিয়ে কথা বলছিলেন, যে ক্ষমতা তো ডিরাইভ করে এভরি পজিশন থেকে, এভরি জায়গা থেকে, আমরা এটার একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যদি এটা দেখতে চাই, আমরা যখন কথা বলি একটা সোশিও কালচারাল ইকোনমিক অবস্থা, আমরা সবসময় একটা দেখতে পাই যে there is a bourgeois, there is proletariat, there is elite শ্রেণী। এখন এলিট শ্রেণী আমরা যখন বলছি বা বুর্জুয়া যখন বলছি, আমরা তাদেরকে তো মূলত বোঝাতে চাচ্ছি যে তারা রিসোর্সটাকে হোল্ড করছে, অর্থাৎ তাদের ওই কন্ট্রোলটা আছে সেটার উপরে, সেই ধারণটার উপরে। এখন এই যে রিসোর্স যে কন্ট্রোল করার ব্যাপার, তো এটা কি পজিটিভলি আমরা দেখবো নাকি নেগেটিভলি দেখবো? কারণ হচ্ছে ক্ষমতা যখন মানুষ পায় সেটা সবসময় যে তার গুড সাইডটাকে দেখাবে সেটা না, আমরা দেখছি মোস্ট অফ দ্য কেসেস তার নেগেটিভ সাইডটাকে তুলে ধরছে। অর্থাৎ আমরা এই রিসোর্স কন্ট্রোলের ব্যাপারটাকে কিভাবে দেখবো একটা সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ থেকে, জিনিসটাকে যদি আমরা দেখতে চাই?
প্রথমত হচ্ছে যে এলিট বলতে আপনি মানে পার্টিকুলারলি আপনি জিজ্ঞেস করছেন যে তাদের রিসোর্স কন্ট্রোলিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে যে এলিটরা মানে আমরা প্রথমত আমাদের বুঝতে হবে এলিট বলতে আমরা কাদেরকে বলছি, কাদেরকে বুঝতে পারছি, ঠিক আছে? যেমন আজকে আমি যখন এর আগের সেশনটা শুনছিলাম, আমার মাথায় একটা প্রশ্ন কাজ করছিল, সেটা হচ্ছে যে আজকে আমরা এখানে যারা আছি আমাদের সবার কিন্তু একটা শ্রেণী চরিত্র আছে, আছে তো? আমাদের শ্রেণী চরিত্র আছে এবং আমরা কিন্তু অ্যাক্সেস পাচ্ছি এই কথাগুলো শোনার, শেয়ার করার, কোয়েশ্চেন করার। আমরা এখানে বসেছি, এমন অনেক ছেলে মেয়ে আছে, অনেক মানুষ আছে। আপনারা যদি মানসিক হাসপাতালগুলোতে যান, সেখানে আপনারা দেখবেন যে সাধারণ মানুষ কিন্তু এর ধারে কাছে নাই এই সুযোগ সুবিধা সেবা। এমনিতেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাও খুবই ঝুঁকির মুখে, আমরা সবাই সেটা জানি। তো আমার এই প্রশ্নটাই আমি এই কথাটা দিয়ে শুরু করব যে আসলে আমাদের দেখতে হবে যে আমরা এই সেবাগুলি, অ্যাক্সেস গুলি বা আপনি বললেন কন্ট্রোলিং এর যে ব্যাপারগুলি, এই পুরো বিষয়টা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি কিনা, এবং সাধারণ মানুষ কি বলছে, তাদের সাবজুগেটেড নলেজ কি বলে আসলে। হ্যাঁ, তারা যে একটা সাপ্রেশনের মধ্যে, আমরা যেখানে কথা বলছি আমরাও তো একটা শ্রেণী, একটা বলয় আমরা কিন্তু মেনটেন করছি, বাট হোয়াট অ্যাবাউট দ্য আদার পিপল অ্যারাউন্ড? হ্যাঁ, এই ব্যাপারটা খুব জরুরি। আচ্ছা, এখন এলিটদের কন্ট্রোল করার ব্যাপারটায় আসি। সেটা হচ্ছে তারা চায় একটা হেজিমনি ক্রিয়েট করে রাখতে। তারা সমাজে খুবই মান্যগণ্য ব্যক্তি, শিক্ষিত, একটা পার্টিকুলার শ্রেণীতে তারা বিলং করে। সোজা কথায় ক্রিম খাওয়া পার্টি, একদম দুধের মানে দুধ ছেঁকে আপনি যে শর্টটা পাবেন, ননিটা পাবেন ভাই, সেইটা তারা নিবে সবকিছুতে, এবং সবকিছুতে তারা আছে। আপনারা দেখবেন সরকার বদল হয়, রাজার পর রাজা আসে, এলিটদের সুখ শান্তির কোনো সমস্যা কখনো হয় না। বড়জোর একটা ধামকি বা এই ধরনের কিছু একটা ওনারা পান, কিন্তু ম্যাক্সিমাম সেটুকুই। তো সেই জায়গা থেকে আমি বলবো যে একটা হেজমনি তো তারা ক্রিয়েট করে। আর সব থেকে বড় কথা যে তারা তো বুদ্ধিমানও, বুদ্ধি আছে, যার বুদ্ধি আছে সে কিন্তু বুদ্ধিকে ক্যাপিটালাইজ করে সে কিন্তু কন্ট্রোল করতে পারে। ওয়েল, এটা একটা হার্শ রিয়েলিটি। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে এলিটরা চেষ্টা করে তাদের নিজস্ব একটা বড় একটা সিন্ডিকেট তৈরি করে রাখতে। আসলে তাদের লেয়ার্স অফ পাওয়ার থাকা লাগে, কারণ দে সেভ ইচ আদার্স ব্যাক। আমি যখন মানে সবখানে আমার কিন্তু একটা এজেন্ট তৈরি করে রাখা দরকার, ঠিক আছে? আপনারা খেয়াল করবেন যে জুলাই বিপ্লবের পরও বা জুলাই অভ্যুত্থানের পরও, বিপ্লব বলবো না রেভলিউশন বলবো না কালার রেভলিউশন বলবো, অনেক ডিবেটস আছে, কিন্তু আমি একটা ব্যাপার বলবো যে আপনারা দেখবেন যে এখানেও আপনারা কিন্তু ছোট ছোট পাওয়ার পকেট দেখতে পারবেন স্ট্রাকচারে। আমি প্রশ্ন করতে চাই যে এই জুলাই অভ্যুত্থান ছাত্ররা করেছে, কৃষকরা করেছে, কেউ কেউ তাদের জায়গা থেকে শ্রমিকরা করেছে। খুব বড় ব্যাপার। আপনারা খেয়াল করবেন ঐতিহাসিক ভাবে যখন 52 ভাষা আন্দোলন হয়েছে, স্বদেশী আন্দোলন হয়েছে, 69 গণ অভ্যুত্থান হয়েছে এবং আমাদের যুদ্ধ হয়েছে 71, একটা স্লোগান ছিল ছাত্র কৃষক শ্রমিক ভাই ভাই। সাধারণ মানুষের একটা প্রতিনিধিত্ব ছিল। কিন্তু আমি প্রশ্ন করতে চাই যে এখন যারা পাওয়ার স্ট্রাকচারে, তাদের কোথায় আপনি সাধারণ তৃণমূল মানুষের প্রতিনিধিত্ব আপনি দেখছেন? আমাকে আপনি ভালো কোনো উদাহরণ দিতে পারেন? আমি কিন্তু দেখি নাই। আমার কিন্তু একটা তীব্র ফ্রাস্ট্রেশন ডেভেলপ করেছে আমার নিজের গত 1 বছরের উপরে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি আপনার প্রশ্নের উত্তরে এটাই বলবো যে তারা আসলে প্রথমত তারা একটা হেজেমনি ক্রিয়েট করে, তারা একটা আধিপত্য তৈরি করে চিন্তার উপরে, সংস্কৃতির উপরে, তাদের ক্যাপিটালও থাকে। দ্বিতীয়ত তারা আসলে এরকম একটা লেয়ার্স তৈরি করে নিজেদের মধ্যে বাবল গুলো তৈরি করে তারা কিন্তু পরস্পরকে সেভ করে। এভাবেই তারা মানে ব্যক্তিগত ক্ষমতার চর্চা তো করেনি, অ্যাডিং টু দ্যাট তারা কিন্তু কালেকটিভ ক্ষমতার চর্চা তারা করেন। দ্যাটস ইম্পর্টেন্ট ফর যে কালেকটিভ ক্ষমতার চর্চা করেন। এখানে আপনি যখন বলছিলেন আমার একটা কবিতা মাথায় ঘুরছিল যে রাজা যায় রাজা আসে, কিন্তু দেখা যাচ্ছে যে ফকির তার জায়গায় রয়ে যাচ্ছে। অন দ্যাট নোট যে ফ্রাস্ট্রেশনের কথাটা বললেন না, দের ইজ এ পলিটিক্যাল স্ট্রেস। আমি যে দেখতে পাচ্ছি জিনিসটাকে, দের ইজ এ পলিটিক্যাল স্ট্রেস অ্যামং দ্য ইউথ স্পেশালি। কারণ হচ্ছে কি আফটার একটা রেভলিউশন বা আফটার একটা আপরাইজিং এর পর একটা কেওস দেখা যায় খুব বেশি। অনেক সময় আমি এটাকে অনেকটা আইডেন্টিফাই করতে চাই যে কালিং এর শ্যাডোর মতো একটা কালেকটিভ শ্যাডো তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো সেগুলো যখন এখানে আপব্রিক করা শুরু করে সোসাইটির মধ্যে, তখন দেখা যাচ্ছে একটা কেওটিক মুভমেন্ট চলে আসতেছে। এখন এই কেওটিক মুভমেন্টটা কিন্তু আমাদেরকে ফ্রাস্ট্রেটেড করে তোলে, আমাদেরকে কিন্তু এক প্রকার হোপলেস বানিয়ে ফেলে। এই জিনিসটা কেন হয় যে প্রত্যেকটা রেভলিউশনের পরেই কেন আমরা এই প্যাটার্নটা দেখতে পাচ্ছি, যেখানে আসলে আমরা যে সাইকোলজিক্যাল
এটা নিয়ে শুরু করেছিলাম, যে আমাদের যে সাইকোলজিক্যাল গোলটা ছিল যে সবার মনস্তত্ত্বের পরিবর্তনটা আসবে, সেই মনস্তত্ত্বের পরিবর্তনটা আসছে না, এটা কেন হচ্ছে? এটার একটা বড় কারণ হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কেন আসলে দেখা যাচ্ছে যে অভ্যুত্থান গুলো হওয়ার পরে যে ক্যারোজ বেহাত হয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, মানে বলে না যে স্টোলেন, বা আমাদের এই যে আমি নিজে শিক্ষক, আমার কাছেও কিন্তু আজকে আমি আমার অভিব্যক্তিতে আমি আমার একটা হতাশা প্রকাশ করছি। এটার একটা বড় কারণ হচ্ছে যে আপনার যখন পার্টিকুলার কোনো ইডিওলজিক্যাল ডেভেলপমেন্ট না থাকে কোনো একটা অভ্যুত্থানের আগে, তার যে প্র্যাকটিসটা না থাকে দীর্ঘদিনের, সেই ডেভেলপমেন্ট এবং সেই স্ট্রাকচার যদি না থাকে, তখন এই ধরনের ঝামেলাগুলি ঘটে। এটা কিন্তু আমরা আরব স্প্রিং এ দেখেছি কোন কোন জায়গায়। হ্যাঁ, এরকম উদাহরণ আছে আমাদের। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি এটুকু বলতে চাই যে আন্তোনিও গ্রামশির নাম আমরা শুনেছি, ইটালিয়ান চিন্তক, এবং গ্রামশি কিন্তু উনি যেহেতু একজন পার্টিজান ছিলেন, রাজনৈতিক সদস্য ছিলেন কমিউনিস্ট পার্টির, উনি কিন্তু একটা কথা বারবার বলার চেষ্টা করেছিলেন যে মানে উনি ওনার আপনারা জানেন যে মুসোলিনির ভয়ে, বা মুসোলিনি যখন ওনাকে ইমপ্রিজেন্ট করে রেখেছিল, তখন কিন্তু গ্রামশির একটা বই বের হয়, প্রিজন নোটবুক, অজস্র লেখার সমন্বয়ে একটা কালেকশন, সেটা বের হয়। এবং খুব মজার ব্যাপার, গ্রামসি কিন্তু সেখানে অনেকগুলো শব্দ খুব সিম্বলিক ভাবে ব্যবহার করেছে, কারণ জেলে বসে যেটা লেখা হচ্ছে সেটা কিন্তু অথরিটি চেক করবে। এবং এমন কিছু কথা যদি লেখা থাকে, সেটা আবার যাতে করে তাদের মধ্যে বিশেষভাবে কোনো মানে তাদেরকে থ্রেটেন না করে, সেরকম একটা ব্যাপার ছিল। তো গ্রামসির এরকম তাত্ত্বিক ভাবে উনি বলতে গিয়ে বলেছিলেন ওয়ার অফ পজিশন, ওয়ার অফ মুভমেন্ট। হ্যাঁ, তো ওয়ার অফ পজিশন হচ্ছে আপনি যখনই কোনো একটা অভ্যুত্থানের জন্য একটা জাতিকে প্রস্তুত করবেন, সবসময় বিপ্লবের একটা পূর্ব প্রস্তুতি থাকে। এটা বলা হয় যে 1917 সালে যখন বলশেভিক বিপ্লব হয়, তার আগের বছরগুলোতে এমনও দেখা গেছে যে শ্রমিকরা যখন মাইন থেকে ট্রেনে করে বাড়ি ফিরছেন, তখন তারা কিন্তু ট্রেনের সেই টিমটিমে আলোর নিচে বসে তারা কিন্তু কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছেন কার্ল মার্কসের। তার মানেটা কি? তাদের কিন্তু একটা দীর্ঘ প্রস্তুতি ছিল, একটা চর্চা ছিল। কোনো কিছু তো আমাদের এক্সপার্টরাও কিন্তু বলেছে যে এটা কিন্তু একটা ট্রেনিং এর ব্যাপার, এটা কিন্তু একদিনে আসে না, এটা ধীরে ধীরে একটু 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 করে আপনার একটা যে কোনো পজিটিভ চেঞ্জ ধুম করে চলে আসে না, যদি না খুব মিরাকুলাস কিছু ঘটে যায়। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে গ্রামশির কথা অনুযায়ী সেই জায়গাটাই একটা প্রস্তুতি লাগে, একটা গ্রাউন্ড লাগে, একটা গ্রাউন্ড ওয়ার্ক থাকা লাগে। হ্যাঁ, আমরা বলি না মাস্টার প্ল্যান। আপনারা দেখবেন যে আগে যেসব যুদ্ধ হতো, এখন তো স্নায়ু যুদ্ধ হয়, এখন তো সাইবার ওয়ার হয়। হ্যাঁ, এখন তো আবার এআই দিয়ে অন্যরকম ওয়ার হবে, বা গিফট টু কাম। হ্যাঁ, আমরা দেখছি ওয়েটিং। তো সেই জায়গা থেকে তো একটা সময় তো মানুষ কি করতো, তারা লাঠি সোটা হাতে, বল্লম সরকি যা কিছু আছে সবকিছু নিয়ে কিন্তু তারা যুদ্ধে একদম পরস্পরকে আক্রমণ করতো। সেখানেও তাদের কিন্তু একটা স্ট্র্যাটেজি থাকতো। আপনার যদি আপনি অপ্রস্তুত অবস্থায় কোন একটা বদল ঘটে ফেলে, শুধুমাত্র আবেগে কিন্তু যথেষ্ট না। আপনার আবেগের সাথে আপনার সর্বসম্মতিক্রমে লাগে একটা কৌশল, এবং সেটার সাথে আপনার লাগে সেখানেও আবার একটা কালেকটিভ মানে কোয়ান্টিটি লাগে। তো সেই জায়গা থেকে এই ক্যাওসের একটা বড় কারণ হচ্ছে, আমি মনে করি নৃবিজ্ঞানের লোক হিসেবে, যে যখন প্রিপারেশন থাকে না, মানে কাগজে কলমে সেটার একটা ডিসকার্সিভ জায়গায় সেটার একটা স্ট্রাকচার থাকে না, বা একটা নির্মাণ থাকে না, তখন এই ধরনের বেহাত হয়ে যাওয়া, অন্যের হাতে চলে যাওয়া, চুরি হয়ে যাওয়া, এই ধরনের নানা কিছু কিন্তু হয়। কারণ বিজয় কিন্তু শুধু বিজয় অর্জন করাতে নয়, বিজয় আসলে বিজয়টাকে ধরে রাখা। আপনি একজনকে পছন্দ করেন, আপনি তাকে বলে ফেললেন আমি তোমাকে ভালোবাসি, দারুণ কথা, সে খুশি, আমিও খুশি, দুজনেই খুশি, চমৎকার। কিন্তু তারপরে কি হবে? তারপরের ফেজ কি? সেটা হচ্ছে অন্য একটা স্ট্রাগল, অন্য লড়াই। তো আবেগের বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, সাধারণ মানুষের জন্য, সমতার জন্য, মর্যাদার জন্য, সমাজ পরিবর্তন বলেন, ইউ নিড টু বি প্রিপেয়ার্ড বিফোর ডুইং এনিথিং। That's the point, যে we have to be prepared. এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা প্রিম্যাচিওর একটা বিপ্লবের মতো বা এরকম একটা টার্ম কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। বাট অন দ্যাট নোট, ফাতামি এম মুগদাদি দ্য সাইকোলজি অফ রেভলিউশন বইটা যিনি লিখেছিলেন, উনি এখানে যেটা বলেছিলেন যে আপনার যে কথাটা ওইখানে একটা একো করেছেন, যে যখন আমাদের যে থিওরির উপর বেস করে রেভলিউশনটা হচ্ছে, সেটা যতক্ষণ না পর্যন্ত ম্যাচিওর হচ্ছে, ওটা কিন্তু হাইজেক হয়ে যাবে আর একটা অলরেডি এক্সিস্টিং একটা ম্যাচিউর একটা
থিওরি দ্বারা অথবা একটা আইডিওলজির দ্বারা আমরা কিন্তু আমাদের এই বর্তমান অবস্থানে এসে ওইটাই দেখতে পাচ্ছি যে আমি একটু ইন্টারাপ্ট করি, আপনার সাথে যুক্ত করি যে এইখানে আসলে যে চেঞ্জটা আসে সেটার একটা অবজেক্টিভিটি থাকে, সাবজেক্টিভিটি থাকে। অবজেক্টিভ চেঞ্জের জন্য যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস। হ্যাঁ, সেই প্র্যাকটিসের জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের এটা করার দরকার। হ্যাঁ, এবং সেটাকে কি করতে হবে আমরা চোখের সামনে দেখতেও পাচ্ছি, কিন্তু সাবজেক্টিভ জায়গায় আবার আপনার প্রস্তুতি নাই। তখনই এই দুটোর মধ্যে একটা বড় ল্যাগ তৈরি হয়। এই সোশ্যাল সাইকোলজিতে সেই ল্যাগটা তখন সেটা কি করে, সমস্ত মানুষের যে গণ আকাঙ্ক্ষা, তাদের যে চেতনা, সেটাকে সে অ্যাকোমোডেট করতে পারে না উইথ ইকুয়ালিটি। তখন এই ব্যালেন্সটা সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন সোশ্যাল সাইকোলজির কথা বললেন, আমরা যখন এই যে আমরা একটা অ্যানথ্রোপোলজিক্যাল রিডিং, আমাদের তো আপাতত মূল যে পয়েন্ট এখানে সেটা, বাট আমরা যেটা দেখতে পারছিলাম যে সাইকোলজিতে আমাদের এই যে রেভলিউশন নিয়ে স্টাডিটা হচ্ছে না কেন, বিকজ আফটার 1900 দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন একাডেমিয়াতে হচ্ছে কি ওয়েস্টার্ন প্লেসগুলোতে কোনো বিপ্লব নেই, ওইটা এক্সিস্ট করছে না। তো এখন তাদের ওই পড়ালেখাটা নেই, সেটার ফলে ওইটার একটা প্রতিফলন আমাদের এখানেও কিন্তু নেই। আমি যখন ফিলিস্তিনের কথাটা যদি বারবার চলে আসে আমার মুখের মধ্যে, ওইটা যদি বলি, দেখা যাচ্ছে ফিলিস্তিনের একটা নিজস্ব একটা সাইকোলজিক্যাল সিস্টেম তৈরি করে নিতে হচ্ছে। তারা ওয়েস্টার্ন সাইকোলজির আকারে থেকে কিন্তু কোপিং মেকানিজম তাদের তৈরি হয়ে যাচ্ছে, তাদের একটা নিজস্ব একটা সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে। অন দ্যাট নোট, আমরা যখন বলছিলাম যে জুলাই রেভলিউশনের কথা বলছি, জুলাই আপরাইজিং এর কথা বলছি, আমি লেভি স্ট্রসের একটা পয়েন্ট পড়ছিলাম যে সিপি এবং হচ্ছে গিয়ে যে একটা বেসিক স্ট্রাকচার থাকে এবং সেটা থেকে কিছুটা পরিবর্তন আসে। আমি গৌতম ভদ্রের একটা বই যে বুদ্ধিজীবী কারে কয়, এই বইটার থ্রুতে আসলে এটা পাওয়া। সো অন দ্যাট পয়েন্ট আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যখন অ্যানথ্রোপোলজিক্যাল একটা রিডিং দিচ্ছেন এই রেভলিউশনটার বা প্রেজেন্টের, আপনি দেখতে পাচ্ছেন কি যে গতিপথটা আসলে কিভাবে পরিবর্তন হচ্ছে বা আমরা বেসিক জায়গাটা থেকে কিভাবে সরে যাচ্ছে, কোন দিকে সরে যাচ্ছে? দ্যাট উইল বি মাই কোয়েশ্চন টু ইউ। কোন দিকে সরে যাচ্ছে? এটা তো আসলে কোন দিকে সরে যাচ্ছে মানে এই পর্যন্ত আপনি যদি ঐতিহাসিক ভাবে আমাকে কোনো টাইম বেঁধে দেন তাহলে সেটার একটা উত্তর আছে যে এই দশক থেকে এই দশকে আমি এরকম একটা পরিবর্তন দেখেছি, ঠিক আছে। বা আপনি যদি জুলাইয়ের কথা বলেন তাহলে সেখানে একটা পরিবর্তন দেখেছি। একটা কথা হচ্ছে, আমি যদি জুলাইয়ের প্রসঙ্গটা ধরি, সেটা হচ্ছে যে জুলাইতে কি হয়েছে। জুলাইটার মূল কথা ছিল যে আমরা একটা সমতা, একটা মর্যাদা এবং যাতে সবাই কথা বলতে পারে, সব থেকে বড় কথা বলার স্বাধীনতা, রাইট। নিজের আপনার মত প্রকাশ, এবং যেখানে হুমকি ধামকি থাকবে না, সার্ভাইলেন্সেস থাকবে না, এই যে ডিজিটাল নিরাপত্তা অ্যাক্ট এন্ড ব্লা 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 এন্ড অল দ্য আদার থিংস, এরা তো সেই জায়গা থেকে। তো সেইখানে যদি চিন্তা করি তাহলে আমরা দেখেছি যে সেখানে একটা রিয়েলিটি একটা আমাদের ছিল যেটা আমাদেরকে সারপ্রাইজ করেছে। তারপরে আমাদের জুলাই এলো এবং সেই জুলাইতে খুব প্রথম দিকে আশায় বুক বাঁধে চাষা, হ্যাঁ, সেরকম একটা ব্যাপারটা ছিল। এবং আমি মনে করি যে আমি ওই সময় আমার যে অ্যাড্রিনালিন রাশ হয়েছিল, আপনাদের জন্য এই শব্দটা মনে খুব পরিচিত, ভেরি ইন্টারেস্টিং। তো অ্যাড্রিনালিন রাশ হয়েছিল, সেই অ্যাড্রিনালিন রাশ হঠাৎ করে যখন ঘুরে নেমে যায় তখন তার অনুভূতি কেমন হয় আমরা সবাই অলমোস্ট এক্সপিরিয়েন্স করি। আমি যদি একটু ছোট করে অ্যাড করি যে আমি 5 আগস্টের পর আমি 6 আগস্ট আমি বুঝতেছিলাম না যে আমি করবোটা কি আজকে। 5 তারিখ যখন ফল করলো যে 6 তারিখে আমি আসলে বুঝতেছি না আমি করবোটা কি, বাসার মধ্যে বসে আছি। আফটার ম্যাট অফ দ্যাট পিক অ্যাড্রিনালিন রাশ এন্ড অলসো এভরিথিং এলস। যেমন একটা পার্সোনাল একটা স্টোরি যদি শেয়ার করি, দেখা গেছে যে আমরা বদ্দারহাটে গিয়েছি, তো দুপুরবেলা, এখন বাসায় তো জানেন আমার আব্বু আছে নাকি আমি শিওর না, আব্বু আছে নাই চলে গেছে, ধন্যবাদ তাহলে বলে ফেলি। যেটা হয়েছে যে আমি যখন দুপুরবেলা আছি, আমার বাবা আমাকে কল দিয়েছে, কারেন্টের টাকা শেষ, ঠিক আছে। And on the other side, সেটা হচ্ছে গিয়ে টিয়ার শেল মানে হচ্ছে সাউন্ড গ্রেন্ড মানে হচ্ছে 2 বার কল দিয়েছে, 3 বারের সময় না ধরলে সমস্যা, আমার 3 বারের সময় ধরতেই হবে। আমি ধরেছি, কলটা রাখা মাত্রই একটা সাউন্ড রুমে এসে পড়লো। সো দ্যাট মিনস আমি খুব ন্যারো একটা স্কেপ পেয়ে গেছি ওইখান থেকে। সো আই জাস্ট ওয়ান্টেড টু দ্যাট এট দ্যাট পয়েন্ট যে আসলে ওই অ্যাড্রিনালিন রাশটা এন্ড এভরিথিং, দেয়ার আর সো মেনি স্টোরিজ যেটা আমাদের প্রত্যেকটা মানুষেরই আছে, এবং ওইটা থেকে হচ্ছে একটা কালচারাল। আমি এখানে যদি একটুখানি অ্যাড করি, আর একটুখানি দুঃখিত, দেখা গেছে 5 তারিখের পর যেটা হলো, সাইরেনের আওয়াজ শুনলে আই হ্যাভ এ ফিয়ার, যে আমার মনে হচ্ছে যে আমার মধ্যে একটা ট্রমা তৈরি হয়ে গেছে, একটা পলিটিক্যাল ট্রমা বলা যায়। অথবা আমি অনেকের সাথে কথা বলেছি আমার ফ্রেন্ড সার্কেলের এরকম, তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে সেই সময় একটা ট্রমা তৈরি হয়ে গেছে। আর ট্রমা উড বি এ ভেরি হেভি ওয়ার্ড নাকি আমি জানি না, আমাদের স্পেশালিস্টরা হয়তো বা এটা নিয়ে আমাদেরকে সাজেস্ট করবেন না আমরা কি শব্দটা ইউজ করতে পারি, বাট ট্রমার বদলে যদি আমি ইউজ করি যে আমার একটা ফিয়ার তৈরি হয়ে গেছে ওইটা নিয়ে। ইট টুক এ ভেরি লং টাইম টু ওটা থেকে বের হওয়ার জন্য, যে পুলিশের ভ্যানের আওয়াজ শুনলে এখন আর ভয় লাগছে না, বাট দেয়ার ওয়াজ আ টাইম
তখন ওই কয়েকটা দিন কিন্তু ভয় লাগছিল। সো ওই যে কালচারাল একটা পলিটিক্যাল একটা ট্রমা যে তৈরি হয়ে যাওয়া পিপলের, সেটা আসলে কিভাবে অ্যানথ্রোপোলজি রিড করে এই জিনিসটা যদি জানতে চাই। প্রথমত যে ট্রমা এবং এক ধরনের আবারও একটা নতুন করে আস্থাহীনতা, এক ধরনের বিশ্বাস ভঙ্গের একটু একটু যন্ত্রণা কি ধরা পড়ছে না? হচ্ছে তো একটু একটু আশাহত তো হচ্ছে নি সেই জায়গাটা। হ্যাঁ মানে সাজ্জাদ যেটি বললেন, যে থ্যাংক ইউ ফর শেয়ারিং, খুবই আসলে মূল্যবান গল্প এগুলো। তো সেই জায়গা থেকে বলতে গেলে যে এই ট্রমাটা অ্যানথ্রোপোলজি কিভাবে দেখে, অ্যানথ্রোপোলজি তো নিজে অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা ডিসিপ্লিন, মানে তার কাজই হচ্ছে প্রশ্ন করে। ঠিক আছে, এটা খুব মজার ব্যাপার যে অ্যানথ্রোপোলজি কিন্তু বলা হয় যে এটা একটা ব্রেইন চাইল্ড অফ কলোনিয়ালিজম। ঔপনিবেশের থেকে মাতৃ জঠর থেকে বা মেট্রিক্স থেকে এর জন্ম, কিন্তু পরবর্তীতে ইট বিকেম দ্য ফ্র্যাঙ্কেনস্টাইন। ঠিক আছে, মানে তোমারই বধিবে যে গোকুলে বাড়িছে সে, একদম তাই। ওরকম করে কিন্তু অ্যানথ্রোপোলজি পরবর্তীতে অ্যাপিয়ার করেছে। তো ট্রমাটাকে কিভাবে রিড করে, কারণ অ্যানথ্রোপোলজি খুব সাইকোলজির সাথে যুক্ত, কারণ আমরা অনেক ধরনের হিউম্যান বিহেভিয়ার, সব থেকে বড় কথা উই রিড কালচার, উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট অ্যাজ ওয়েল। তো সেই জায়গা থেকে তো প্রথম প্রশ্নটা, মানে যে প্রশ্নটা উত্তরটা আমরা হয়তো সেইভাবে সময়ের কারণে আনফিনিশ থেকেছে, সেটা হচ্ছে গতিপথ আর ট্রমা। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বহুত্ববাদী বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আমরা আসলে জুলাইতে মাঠে নেমেছিলাম, সেই বহুত্ববাদীর সংস্কৃতির তার যে নির্মাণ বা সেটার যে একটা আয়োজন করে সেটাকে যে কনসিভ করা, সেটা আমরা করতে পারছি না। খেয়াল করবেন, বিশেষ করে নারীদের ব্যাপারটা যদি আমি একটু তুলে ধরি, আমাদের প্রচুর ছাত্রীরা যারা সামনে থেকেছেন, পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে তাদেরকে নানাভাবে কিন্তু কর্নার করে দেওয়া হয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমরা চট্টগ্রামে বসে আছি, আপনারা সবাই উদাহরণগুলি জানেন, খবরগুলি জানেন, কিভাবে কি হয়েছে আমরা সেটা দেখেছি সেই জায়গা থেকে। তার মানেটা কি, যেখানেই বহুত্ববাদী জিনিসের জারণ বা তার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু এক ধরনের কর্নার করে দেওয়া হচ্ছে। এর পেছনে অনেকগুলো কারণ আছে বলে মনে করি। পলিটিক্যাল রিজন তো অবশ্যই একটা বড় কারণ, খুবই রাজনৈতিক অভিসন্ধির যে জায়গাটা আমরা বলি সেটা তো আছেই, কিন্তু আমি বলবো এর পাশাপাশি যেটা আছে ইনটলারেন্স, দীর্ঘদিনের জমে থাকা ইনটলারেন্স এবং দ্য কালচার অফ ইনটলারেন্স। আপনি যখন ব্যাশিং, বুলিং, ট্যাগিং করেন, আপনি যখন মব ক্রিয়েট করেন কথায় কথায়, হ্যাঁ, তখন কিন্তু এটা আপনার একটা রেজিস্ট্যান্সের প্রতি, মানে পলিটিক্যাল অভিসন্ধি তো আছেই, সেই এজেন্ডা আছে, কিন্তু সেটার সাথে আমি মনে করি যুক্ত হয়েছে অনেক দিনের জমে থাকা একটা রেজিস্ট্যান্স। এবং আমাদের এই সমাজটাই যে এখানে মাইন্ডফুলনেস, বা আমি 6 বছর জাপানে ছিলাম, এখানে আমরা ইকিগাইয়ের কথা বলছি বা আমরা কন্টেন্ট হওয়ার কথা বলছি, যে ধরনের লার্নিং বেসড সোসাইটি, যে ধরনের জ্ঞানতাত্ত্বিক সমাজ নির্মাণে আমাদের মানে সেটার স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল আমাদের এডুকেশন সিস্টেম, বা আপনি একটা কন্টেন্ট করে নিজেকে তৈরি করে যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে নাই। আমি একটা কথা একটু যুক্ত করতে চাই সাজ্জাদ, সেটা হচ্ছে যে আপনারা যখন বিশ্বের উন্নত দেশগুলোতে আপনারা যাবেন, সেখানে আপনারা দেখবেন যে সেখানে জনগণের, মানে সরকার খুব একটা, প্রধানমন্ত্রী বদল হলো, প্রেসিডেন্ট বদল হলো, খুব একটা আসতে যাচ্ছে না আমাদের, কারণ অলরেডি সেখানে একটা ডেমোক্রেটিক সিস্টেম স্টাবলিশ, তাদের মধ্যে একটা সরকারের সাথে জনগণের একটা দেনা পাওনা, বিশ্বাস ভরসার সম্পর্ক কিন্তু প্রতিষ্ঠিত অলরেডি। পাবলিক খুব একটা মাথা ঘামায় না। কিন্তু আমাদের এখানে কোন দল আসবে, কে আসবে, সেটা আর চিন্তা করে ব্যবসায়ীরা আগে থেকেই সেখানে লগ্নি করেন, সেখানে আগে থেকে তারা অফিসগুলোতে চলে যান, তারা টাকা পয়সা নিয়ে যাচ্ছে, আবার যে পার্টি আসে আমার এভাবে তাদের সাথে রফাগুলি করতে হবে, এগুলো করতে হবে, সেরকম একটা জায়গা। তো আমি এটাই বলতে চাইছি যে সেই সমাজ আমাদের নির্মিত না, সেই বহুত্ববাদী সমাজ, সেই নারীর অধিকার, বা আমি যদি বলি অ্যানথ্রোপোলজির লোক তো প্রথম লিঙ্গ, দ্বিতীয় লিঙ্গ, তৃতীয় লিঙ্গ, এবং যত ধরনের ভেরিয়েশন আছে, যত ধরনের বৈচিত্র্য আছে, আমাদের আদিবাসী বাচ্চারা রয়েছে, পাহাড়ের ছেলেমেয়েরা তারাও আসে, সবাইকে কনজিউম করে যে বাংলাদেশ, সেটা যে ঠিক ট্র্যাকে এখনো পর্যন্ত নাই, এ ব্যাপারে আসলে কোনো সন্দেহ নাই। আর আপনার ওই প্রশ্নে যে আসলে এই ট্রমাকে কিভাবে রিড করে, ট্রমাকে আসলে অ্যানথ্রোপোলজি রিড করবে সমাজে, তরুণ সমাজ, সমাজে নানা ধরনের জেনারেশনস, তারা কিভাবে কথা বলছেন, তাদের পলিটিক্যাল, তাদের কালচারাল এক্সপ্রেশন, তাদের সোশ্যাল এক্সপ্রেশন আসলে কেমন হচ্ছে। এবং আমরা জুলাইতে দেখেছি না, আমরা ওয়াল পেইন্ট আর্টে দেখেছি যে সেখানে অনেক না বলা কথা, চোখে পানি এসে যায় কিন্তু অনেকগুলো কথা দেখে। হ্যাঁ, মানে ওই সময় আমি যেহেতু বলেছি যে আমি খুব আবেগী ছিলাম, আমি পার্সোনালি বলতে পারি। তো সেই জায়গা থেকে আসলে অ্যানথ্রোপোলজি ট্রমাটাকে রিড করে এটার পলিটিক্যাল এবং কালচারাল ম্যানিফেস্টেশন কিভাবে হচ্ছে, নানা ধরনের স্টেক হোল্ডার আছে যারা, বা আমাদের অংশীজনরা আছে, বা সাধারণ মানুষ,
তাদের ভেতরে কি হবে সেটার ভেতর দিয়ে। আমি যখন ওয়াল পেইন্ট আর্টের ছবি তুলতে গেছি জুলাইয়ের পর, আমি কিন্তু দেখেছি যে কোনো দেয়াল যদি ট্রাক ড্রাইভার বা সিএনজি ওগুলো যদি দিয়ে ঢাকা থাকে, আমি ছবি তুলবো দেখে তারা সরে আমাকে জায়গা করে দিয়েছেন। এটা ছিল সেপ্টেম্বর মাসের কথা, তার মানে তখনও স্মৃতি টাটকা। তখনও কিন্তু যে পরিবর্তনের যে প্রজ্বলন, তার যে মানে সে যে ভেতরে একটা ধিকি ধিকি তার শিখা জ্বলছে অনির্বাণ, সেটা কিন্তু টাটকা। কিন্তু এখন আমি যখন দেয়ালগুলোর দিকে তাকাই, নোনা ধরা, অযত্ন, কারণ অনেক প্রশ্ন তৈরি হয়েছে, আবারও সন্দেহের পাহাড় জমছে। আমরা কি বাংলাদেশ চাই কিনা সেটা কিন্তু আবার নতুন করে ভাবতে হবে। লড়াই কিন্তু শেষ হয় নাই। Ma'am, is there any hope? Do you see any hope? আমার তো সে আবার মানে আমি তো কথায় কথায় গল্প বলি, আমি মানে গল্প একটু বেশি বলি। নেভার মাইন্ড। তো ব্যাপারটা হচ্ছে আসলে এরকম যে সেই প্যান্ডোরার বক্সের মতো প্রমিথিউস, আমরা প্রমিথিউসের নাম জানি। প্রমিথিউস ছিল গ্রেট রেবেল গ্রিক মাইথোলজিতে, আমি যদি ভুল না করে থাকি। সে প্রমিথিউস আগুন চুরি করে মানুষকে দিয়েছিল বলা হয় পুরাণে। তো সে প্রমিথিউসকে শাস্তি দেওয়ার জন্য আরো দুজন প্রতিনিধি পাঠায়, দেবরা জিউস, এবং সেখানে মানুষকে শাস্তি দেওয়ার জন্য একটা পাত্র পাঠানো হয় যেখানে পৃথিবীর সমস্ত ইভিল বা খারাপ, এই যে মন খারাপ, বিষণ্ণতা, ক্রাইম, হ্যাঁ, ডিস্ট্রাকশন, এনভি, জেলাসি, হোয়াটএভার, সবকিছু দিয়ে পাঠানো হয়। নিচে রাখা হয়েছিল হোপ। তো বলা হয়েছিল যে আমি না আসা পর্যন্ত তোমরা এটা খোলো না। কিন্তু যে প্রতিনিধিরা গেছিল তাদের একজন খুবই আগ্রহবশত খুলে ফেলে, তারপর দেখে ভুর ভুর করে কর্পূরের মতো উপে যাচ্ছে সব। তারপরে ইভেল গুলো চারপাশে ছড়িয়ে পড়েছিল। যেহেতু সব উপে যাচ্ছে ধোয়ার মতো, ধপ করে মুখটা আটকে দিয়েছে। নিচে থেকে গেছে আশা, হোপ। এটা একটা জাস্ট একটা গল্প, বাট ইটস এ ভেরি সিম্বলিক স্টোরি। তো সেই আশা তো থাকবেই। মানে ক্ষমতা যেমন আমাদের অস্তিত্বের সাথে থাকবে, ঠিক একইভাবে আশা থাকবে। এবং যতদিন ইনসান থাকবে পৃথিবীতে, সে যদি আশরাফুল হয়েই থাকে এই মাকলুকাতদের ভেতরে, হোপ তার মধ্যে থাকবে এবং থাকতে হবেও। কারণ আশা যখন শেষ হয়ে যায় তখনই আসলে মানুষের মৃত্যুটা ঘটে। তো আমি আজকে ভাবছিলাম যে আমি তো শেষ বক্তা বা লাস্ট সেশনের লোক, তো আমি হচ্ছে মানে দ্য লাস্ট নেইল অন দ্য কফিন, কফিনের শেষ পেরেক কিনা আমি, বাট আই এম নট। কারণ আজকের আলোচনা ডেফিনেটলি এটা একটা উইন্ডো, এটা একটা এক্সটেন্ডেড উইন্ডো, এটা খুবই এমার্জ উইন্ডো, যেটা দিয়ে আমরা আসলে দেখতে পাচ্ছি নীল আকাশ। অবশ্যই এই আশা আমাদের থাকতেই হবে। হোপ ইজ দেয়ার। Hope is a good word. Of course, it is. It should be. It must be. Yes, ma'am. On that note, ma'am, thank you so much. Thank you. আমি এখন আসলে অডিয়েন্স থেকে কিছু কোশ্চেন নিই, then we have the last words. আমি অনেক বকবক করেছি, থ্যাংক ইউ শোনার জন্য। আমি খুব খুশি হব যদি আপনারা আপনাদের মনে কি চলছে আমার এই বকবকানি শোনার পর একটু শেয়ার করেন। I'd love to. So, if anyone have anything to add, any questions or any remarks, please raise your hand or just speak. We have a microphone also. বা এটা কোনো মানে অবজারভেশন বা স্টেটমেন্টও হতে পারে, সবসময় যে প্রশ্ন হতে হবে নট নেসেসারি। Anyone have anything to say? Okay, so I have, please.